আসন্ন জাতীয় নির্বাচনে বেশিরভাগ প্রার্থী ব্যবসায়ী। গণ অভ্যুত্থানের পরেও এমন রাজনীতিক বৈষম্যহীন সমাজ গঠনের অন্তরায় বলছেন বিশ্লেষকরা। প্রথম দিনে 52 জন প্রার্থিতা ফিরে পাওয়ার পর ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু। আজ আরও 70টি আবেদন নিষ্পত্তি। লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধের উপক্রম। বহির্নোঙরে অপেক্ষায় অর্ধ শতাধিক মাদার ভেসেল। লোকসানে আমদানিকারক। এবং ইরানে চলমান বিক্ষোভ দমনে আরো কঠোর অবস্থানে সরকার। আহত নিহতের ভিড়ে বেসামাল হাসপাতাল। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা মানবাধিকার সংস্থার। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বেশিরভাগ প্রার্থী পেশায় ব্যবসায়ী। ব্যবসায়ীরা এমপি হলে অনেক ক্ষেত্রেই ব্যবসার স্বার্থে তার নীতি প্রণয়ন করেন। তাতে বঞ্চিত হয় জনগণ, তৈরি হয় সিন্ডিকেট, জন্ম নেয় অলিগার্ক গোষ্ঠী। গণ অভ্যুত্থানের পর রাজনীতিতেও গুণগত পরিবর্তন হয়নি বলেই পেশাজীবী মধ্যবিত্তরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে অবৈধ সম্পদ অর্জনকারীরা আবারও ক্ষমতায় গেলে মৃত্যু ঘটবে জুলাই বিপ্লবের। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। চাকুরিতে মেধা ও যোগ্যতার মূল্যায়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন ৩৬ দিনের মাথায় রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেই অভ্যুত্থানের ১.৫ বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে মনোনয়নে রাজনৈতিক দলগুলো প্রার্থীর কোন যোগ্যতাকে গুরুত্ব দিল সেই প্রশ্ন উঠছে জনমনে। হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগই মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ীরা। ২৯২টি আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার তালিকায় ব্যবসায়ী ১৭০ জন। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যায় আছেন আইনজীবী, প্রকৌশলী ও শিক্ষকরা। হলফনামায় রাজনীতিকে পেশা হিসাবে দেখিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হলফনামা অনুযায়ী জামাতের ২৭৬ প্রার্থীর মধ্যে অন্তত ১৪৮ জন চাকুরিজীবী, যাদের মধ্যে শিক্ষক অন্তত ৯২ জন। এর বাইরে আছেন চিকিৎসক ও প্রকৌশলীরা। ১ দশক আগের কথা আমি এখনো মাথায় রাখছি না। ব্যবসায়ীরা মনোনয়ন পেলেও অধিকাংশ ক্ষেত্রে তারা রাজনীতিবিদ। তবে রাজনীতি না করেও অনেকে দলের মনোনয়ন পেয়েছেন, যা বৈষম্যহীন সমাজ গঠনে অন্তরায় বলে মনে করেন এই বিশ্লেষক। ব্যবসায়ী রাজনীতিবিদ যদি বেশিরভাগ ক্ষেত্রে মনোনয়ন পায় এবং এমপি হয়ে আসে, তাহলে নীতি প্রণয়ন প্রক্রিয়াটা কিন্তু সে এমনভাবে প্রভাবিত করবে যেন ব্যবসায়ীদের পক্ষে যায়। তখন কিন্তু জনগণের অধিকারটা থাকে না। এটাই কিন্তু গত ১৫ বছর আমরা দেখেছি, এক ধরনের অলিগার্কিক একটা সিন্ডিকেট। এইবারও যদি এটা আপনার ডেটা যদি এটা প্রমাণিত হয় যে না, প্রধানত তারা ব্যবসায়ী কিন্তু আসলে তারা রাজনীতিবিদ না, তখন কিন্তু আমাদের এটা চিন্তা করার বিষয় আছে। তাহলে কিন্তু আমরা যেই আপিলটা আমাদের ৫ই আগস্টে ছিল, সে আপিলটা কিন্তু আবারও দূরে চলে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। দল হিসাবে কোটিপতি প্রার্থী বেশি বিএনপিতে ২১২ জন। এরপরই জামাতের অবস্থান। দলটির কোটিপতি প্রার্থী ৬৪ জন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৫, জাতীয় পার্টির ৩০ জন সহ বিভিন্ন দলে আছেন কোটিপতি প্রার্থী। এছাড়া সম্পদের শীর্ষ ২০ তালিকায় বিএনপির প্রার্থী ১৪ জন, স্বতন্ত্র ৪ এবং জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ১ জন করে প্রার্থী রয়েছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, হলফনামায় কতটা সঠিকভাবে আসছে প্রার্থীদের আয় ব্যয়ের তথ্য? তাদের সম্পদের উৎস খোঁজ করলে দেখা যাবে যে সম্পদ ব্যবসা থেকে আসেনি, অন্য কোনোভাবে এসেছে, যেটা বৈধ নয়। এই প্রক্রিয়ার সমস্যা হচ্ছে যে এদের হাতে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মৃত্যু ঘটতে পারে। একজন ব্যবসায়ী যে মনোনয়ন পেতে পারেন না সেটা আমি বলছি না। দেখতে হবে যে গত ১৬ বছরে তার ভূমিকা কী ছিল। তিনি কি নিষ্ঠুর স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছিলেন? বিশেষজ্ঞরা মনে করেন ব্যবসা নয়, বরং সংসদ সদস্যদের গুরুত্ব দিতে হবে রাজনীতিতে। রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে পুরোপুরি বিশ্বাস করার কোনো কারণ দেখি না। আমি মনে করি যে ছাত্র জনতা যারা এই বিপ্লব নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে
কিন্তু পার্লামেন্ট মেম্বার করার জন্য আপনাকে কিছু দক্ষ যোগ্য লোক তৈরি করে আনতে হবে, যারা আসলেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের বাংলাদেশের জন্য নীতি প্রণয়ন করতে পারবে, নীতি প্রণয়নের দক্ষতা রাখে। বাংলাদেশে রাজনীতি এখনও পেশার মর্যাদা পায়নি। তবে অনেকেই মনে করেন পুরোদস্তুর রাজনীতিবিদদের দলীয় সম্মানের আওতায় আনা গেলে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসতে পারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ঢাকার স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা এবং কক্সবাজারের জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এছাড়াও জাতীয় পার্টির 6টি আপিলের মধ্যে 5টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। শনিবার আপিল নিষ্পত্তির প্রথম দিনে 70টি শুনানি শেষে 52টি মনোনয়ন বৈধ, 15টি বাতিল এবং স্থগিত হয়েছে 3টি। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে হাজির হন দিনের কার্যতালিকায় থাকা 70টি আসনের প্রার্থীরা। সিএসসি সভাপতিত্বে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনাররাও। শুনানির প্রথম দিনে 70টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 52টিকে বৈধতা দেয় ইসি, আর বাতিল করা হয় 15টি এবং অনুপস্থিত থাকায় 3টি আপিল আবেদনের শুনানির জন্য দেওয়া হয় নতুন তারিখ। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল 5টা পর্যন্ত, আর 2টা 16 তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে, যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। প্রথম দিনে আপিল মঞ্জুর হয়েছে কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের। এছাড়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার। আর 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে না পারায় আপিল নামঞ্জুর করে মনোনয়ন বাতিল করা হয় ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হাওলাদার রনির। জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তো কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির 6টি আপিলের মধ্যে এখন পর্যন্ত 5টি মঞ্জুর করেছে ইসি বলে জানিয়েছে দলটির মহাসচিব। মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। শুনানিতে বিজ্ঞ বিচারকরা আমার এটাকে সহিসহ জমা দেওয়ার জন্য বলছে এবং এটা বৈধ ঘোষণা করছে। এছাড়াও ইসলামী আন্দোলনের 5টি আপিল শুনানির মধ্যে 4টি আসনের মনোনয়ন বহাল ঘোষণা করা হয়েছে। মুফতি শামীম আহমেদের পক্ষে আজকে আপিলেট কোর্টে শুনানি করেছি, শুনানিতে সক্ষম হয়েছি এবং আপিলেট কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর 20 জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। রাজু আহমেদ, এখন, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পান 52 জন। আজ ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হচ্ছে। আজ আরও 70টি আবেদন নিষ্পত্তির কথা রয়েছে। সেখানে আছেন হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, আজকে কতটি আপিলের নিষ্পত্তি হবে জানাবেন? জ্যোতিকা, আজ তো আপিল শুনানির দ্বিতীয় দিন। প্রথম দিনে 1 থেকে 70 জন যে তালিকায় যারা ছিলেন তাদের শুনানি হয়েছে। আজকে 71 থেকে 140 এই পরবর্তী 70 জনের যে আপিল শুনানি সেটি কিন্তু চলবে এবং মূলত এটি শেষ হবে 18 জানুয়ারি। অর্থাৎ এখানে যে মোট 645টি আপিল জমা পড়েছিল বিগত 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত, এবং সেই আপিলের যে আবেদনগুলো জমা পড়েছিল কেউ কেউ হয়তো বা তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কেউ কেউ অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছিলেন, এবং সেই কার্যক্রম গতকালকে শুরু হয়েছিল, আজকে তার দ্বিতীয় দিন। এবং যেহেতু সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম ভবন রয়েছে, অডিটোরিয়ামে সেখানে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আপিল নিষ্পত্তি হলো কিনা, কিংবা কেউ ফিরে পেল কিনা, বা কারোর নিষ্পত্তি হওয়ার পরে কেউ মনোনয়ন বাতিল হলো কিনা সেই সিদ্ধান্ত এখনও কিন্তু জানানো হয়নি। তবে যেহেতু 70টি যে আপিল শুনানি চলবে, গতকালকে আমরা দেখেছিলাম প্রায়
3/4 যে আপিল শুনানির পরে তারা কিন্তু পুনরায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। কাজে আজকে ধারণা করা হচ্ছে যে একটা বড় সংখ্যক হয়তোবা প্রার্থীরা আবারও তারা মনোনয়ন ফিরে পাবেন কিংবা প্রার্থিতা করার সুযোগটি পাবেন, এবং এটির কার্যক্রম 5 দিন ধরে চলার কথা রয়েছে। এবং তারপরেও মূলত যেহেতু প্রতিদিনই 70 জন করে নেওয়া হচ্ছে, তবে শেষ দিন গিয়ে 580 পরবর্তী যে সকল আপিলগুলো জমা পড়েছে সেগুলো একদিনেই নিষ্পত্তি করা হবে। এবং এই নিষ্পত্তির প্রক্রিয়াগুলো খুব ধারাবাহিকভাবে যে প্রক্রিয়া ফলো করা হচ্ছে, যে সকল প্রার্থীগুলো মনোনয়ন ফিরে পাচ্ছেন তাদেরকে দুইটিভাবে জানানো হচ্ছে। প্রথমত তাদেরকে একটি মেইল করার মাধ্যমে জানানো হচ্ছে যে তার প্রার্থিতা ফিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে যে প্রদর্শিত যে এলইডি মনিটর রয়েছে সেখানেও জানানো হচ্ছে কোন প্রার্থী তার মনোনয়নটি ফিরে পেলেন বা কেউ কেউ হয়তো বা বাতিল হলেন সেটি। এবং এই প্রক্রিয়ার পাশাপাশি যেহেতু এটি আনুষ্ঠানিক একটি লিখিত ধাপও রয়েছে, কাজেই এখানে যে অভ্যর্থনা কক্ষ সেখান থেকেও কেউ মনোনয়ন বাতিল হলে কিংবা মনোনয়ন পুনরায় গৃহীত হলে সেটিও কিন্তু লিখিত আকারে সেটি জানানো হচ্ছে, যার পরেই মূলত তারা নিজ এলাকায় গিয়ে আবারও নির্বাচনী কার্যক্রমে তারা জড়িত হওয়ার সুযোগটি পাচ্ছেন। যেহেতু আজকে দ্বিতীয় দিন এবং এটি আরও চলমান থাকবে, বিকাল 5টা নাগাদ এটি কার্যক্রম শেষ হবে। নিশ্চয়ই দিনের বাকি সময়গুলোতে আমরা চেষ্টা করব যে আসলে কে কে ফিরে পেলেন, কে কে পুনরায় তার মনোনয়নটি এবার বাতিলও হলো, সেই সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত দিচ্ছেন সেটি। তবে যেহেতু মাত্র 10টা বাজলো, এখন যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই পরবর্তী বুলেটিনগুলো আমরা আবারও জানাতে চেষ্টা করবো। যদিকা এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সীমানা জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার প্রজ্ঞাপনে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকা পাবনা 1 ও পাবনা 2 এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ বিষয়ে ইসি সচিব জানিয়েছে, পূর্বের ত্রুটিপূর্ণ তথ্য সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। 6 তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না। 6 তারিখের ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ে 3 ভাবে করা যায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এটা তো তত্ত্বগত কোনো অসুবিধা নেই। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন এবং মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন 60 গম্বুজ মসজিদের জেলা বাগেরহাট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় এসব বিশ্ব ঐতিহ্য ছাড়াও আছে বঙ্গোপসাগর ও মোংলা বন্দরের অবস্থান। 4টি সংসদীয় আসন নিয়ে প্রায় 14 লাখ ভোটারের এই উপকূলীয় জেলায় আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাগেরহাট মানুষের প্রত্যাশায় যোগ করেছে ভিন্ন মাত্রা। বাগেরহাট 3 আসন নির্বাচনী হাওয়ার খোঁজ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন, কি বলছেন সেখানকার ভোটার ও প্রার্থীরা, জানাবেন। যুথিকা, আপনি জানেন যে এটি একটি উপকূলীয় জেলা, সেটি হয় মূলত আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে জনবসতি কিছুটা কম রয়েছে এবং সংসদীয় যতগুলো আসন রয়েছে তার মধ্যে ভোটার সংখ্যা বিবেচনায় বলা চলে এখানেই সবচেয়ে কম বলা চলে। এখানে প্রায় 2 লাখের মতো ভোটার রয়েছে। আমরা রয়েছি এখন যে আসনটি রয়েছে বাগেরহাটের 3 সংসদীয় আসন, যেখানে মূলত রামপাল এবং মোংলা নিয়ে গঠিত এই আসন। এখানকার মানুষের যেমনটি লক্ষ্য করছিলাম যে তারা সকাল থেকেই বাজারের অবস্থান করছিল, যেহেতু এখানটায় বেশিরভাগই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল এবং বিভিন্ন মাছের ঘের কেন্দ্রিক তাদের যে যাত্রা কিংবা তাদের পদচারণা। এখানটায় মানুষজন মূলত বাজারে যোগ হয়ে তারা তাদের যে চায়ের গল্প কিংবা খোশ গল্পের মধ্যে তাদের অন্যতম যে আলোচনার বিষয় সেটি হচ্ছে নির্বাচন। আপনি জেনে থাকবেন যে 1 মাস পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশায় অন্যরকম একটি মাত্রা যোগ করেছে। তারা যেটি বলছেন যে তাদের যে প্রত্যাশা, তাদের যে সমস্যা সেটি যেন ভালোভাবে আমলে নেওয়া হয় কিংবা যারাই নির্বাচিত হয় তারা যেন সেটি নিয়ে কাজ করে। এখানটায় আমরা লক্ষ্য করছিলাম যারা প্রার্থী যারা রয়েছেন প্রার্থীরাও কিন্তু ভোটারদের কাছে
দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের যে চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশার জায়গাগুলো সেটি কিন্তু বলার চেষ্টা করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, 22 তারিখ থেকে শুরু হবে। তারপরেও আমরা যেমনটি লক্ষ্য করছিলাম এবং ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে সমস্যা, তাদের যে সম্ভাবনার জায়গাগুলো, তারা যেই প্রার্থী তারা কাজ করবেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। এবং আমরা কিছুদিন আগে যেমনটি লক্ষ্য করছিলাম, যখন বাগেরহাটের 4টি সংসদীয় আসন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সীমানায় পরিবর্তন আনা হয়, তখন বাগেরহাটের মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল এবং তাদের যে সীমানা তারা সেটি কিন্তু উদ্ধার করে পরবর্তীতে তারা কিন্তু 4টি সংসদীয় আসন বহাল রাখা হয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন রয়েছে, আমরা তেমনটি কিন্তু লক্ষ্য করছিলাম। তবে এখানটায় যেহেতু উপকূলীয় অঞ্চল, সেখানটায় পানি সংকট থেকে শুরু করে অর্থনৈতিক নানা ধরনের সংকট রয়েছে এবং সেই সাথে উপকূলীয় যেই নানা ধরনের ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা এখানটায় লক্ষ্য করছি। এখানকার মানুষজন যারা যেটি বলছেন যে মূলত উপকূলের সাথে এত যে সমস্যা সেগুলো যাতে ভালোভাবে সমাধান হয়, তারা কিন্তু যেই ধরনের প্রার্থী যারা এগুলো বিবেচনায় কাজ করবেন তারা কিন্তু তাদেরকে নির্বাচিত করবেন। এবং আজকে আমরা মূলত বাগেরহাটের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেই সাথে ভোটার যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা বিকেল ঠিক 4:30টায় ভোটারের ইশতেহারে যোগ হব, সেটি দেখার আমন্ত্রণ রইল। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে প্যানেলে এই শুনানি হবে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল 1 থেকে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জয় ও পলকের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে। এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের শুনানি রয়েছে। এর মধ্যে এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, মূলত যে জুলাই অভ্যুত্থানে, জুলাই আন্দোলনের সময়ে যে গণহত্যা হয়েছিল, এই গণহত্যার তথ্য আড়াল করা, ইন্টারনেট বন্ধ করে বিশেষ করে বিশ্ববাসীকে জানতে না দেওয়া, হত্যার উস্কানি দেওয়া সহ প্ররোচনা দেওয়ার অভিযোগগুলো আনা হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হবে, যেহেতু তিনি গ্রেফতার রয়েছেন। আর এই মামলার পলাতক আসামি সজীব ওয়াজেদ জয় তিনি পলাতক রয়েছেন এবং পলাতক থাকার কারণে গত 17ই ডিসেম্বর তার সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয় এবং তার সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে মঞ্জুর আলম নামে এক আইনজীবীকে। গত 7ই জানুয়ারি এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হওয়ার পর চিঠিটি শোনা হয় গত 7 জানুয়ারি। এটির শুনানি হয়নি এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিনটি ধার্য রাখা হয়েছে। আজকে মূলত রাষ্ট্রপক্ষের শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ এই দুজনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানাবেন। এর পরবর্তীতে আগামী 14ই জানুয়ারি এই বিষয়টি নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। এছাড়া নারায়ণগঞ্জের যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়নের আজকে তিনিও পলাতক রয়েছেন, তার শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আরও বেশ কিছু শুনানি হওয়ার কথা রয়েছে, বিশেষ করে যাত্রাবাড়িতে যে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছিল। আমরা জানি যাত্রাবাড়িতে প্রায় 400 জনেরও অধিক মানুষকে জুলাই অভ্যুত্থানে হত্যা করা হয়। সেই যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানের আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আশুলিয়ে যে লাশ পোড়ানোর মামলা ছিল সেটিরও আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। জ্যোতিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ, জানাছিলেন সেখানকার সবশেষ তথ্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। গেল 3 দিনে দাউদকান্দিতে 3টি বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন অন্তত 30 জন। বেপরোয়া গতি, ঘন কুয়াশা ও মহাসড়কের নিষিদ্ধ 3 হুইলারের উল্টো পথে চলাফেরায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়ক। বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, উল্টো পথে যান চলাচলে প্রশাসনের কি কোনো নজরদারি নেই? কেমন দেখছেন সেখানের পরিস্থিতি, জানাবেন।
জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সবসময় কিন্তু যানবাহনের বাড়তি চাপ থাকে। এটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী যানবাহনের, বিশেষ করে পণ্যবাহী যানবাহনের একটু অতিরিক্ত চাপ থাকার কারণে এই মহাসড়কটি জাতীয়ভাবে এটি অর্থনীতির লাইফলাইন বলা হয়। তো এই মহাসড়কে আমরা গত 3 দিনে এই শুধু দাউদকান্দি অংশে বড় 3টি দুর্ঘটনা দেখেছি, যে 3টি ঘটনাতেই আমরা দেখেছি যে বাস রাস্তায় উল্টে গিয়েছে, কোনো বাস অটোরিকশা উল্টো পথে আসছিল, সেটিকে সেভ করতে গিয়ে কিন্তু একইভাবে উল্টে গিয়ে অগ্নিদগ্ধ হয়। 2টি ঘটনা, একটি বৃহস্পতিবার রাতে এবং পরদিন শুক্রবার দুপুরে। এবং গতকালও আরেকটি ঘটনায় আরেকটি বাস রাস্তার পাশে একটি গাছে গিয়ে আঘাত করে, এবং এতে যারা আহত হয়েছেন তারা কিন্তু আসলে 6 জন নিহত হয়েছেন, তার বাইরে যারা আহত হয়েছেন তারা কিন্তু একটা অনিশ্চিত জীবনযাপন করেন। এইভাবে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে এবং যাত্রীরাও চলাফেরা করছেন। যদিও প্রশাসনের এখানে আসলে অনেক কিছুই করণীয় থাকলে আমরা সেভাবে কিন্তু দেখি না, যে দেদারসে যেভাবে নিষিদ্ধ 3 হুইলারগুলো চলছে কিংবা রিক্সা চলছে, ছোট ছোট যানবাহনগুলো চলছে, এতে করে বড় দ্রুতগামী যানবাহনগুলো কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে গেলে তাদের সাথে তাদেরকে সেভ করতে গিয়ে কিন্তু তারা দুর্ঘটনায় ঘটে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং এই ঘটনাগুলো খুবই বেড়ে গেছে, যার কারণে এই মহাসড়কটিতে যানবাহনও বাড়ছে, দুর্ঘটনাও বাড়ছে। সাধারণভাবে সাধারণ মানুষের চলাফেরা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান করে এবং কিছু অভিযান থাকলেও সেটি কিন্তু নিয়মিত হচ্ছে না। এবং আমরা কিন্তু, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যেগুলো মহাসড়কে নিষিদ্ধ সেগুলো কিন্তু উঠছে। এবং প্রশাসন আমাদেরকে যে বিষয়টি জানায়, বিশেষ করে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানায় যে ফিডার রোড থেকে সড়কে সরাসরি উঠে যাওয়ার কারণে, এখানে সার্ভিস লাইন না থাকার কারণে মূলত আসলে এই যে যানবাহনগুলো মহাসড়কে এভাবে বেপরোয়া চলাচল করছে। তো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরাপদ হোক এবং সবাই তার নিয়ম শৃঙ্খলাভাবে যানবাহন চালনা করুক, এটাই প্রত্যাশা। জ্যোতিকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। এবার জানাবো নারীর ভোট ভাবনার খবর। সারা দেশের মতো ফেনীতেও ভোটের হাওয়া ছুঁয়ে যাচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। তাদের কাছে ভোট মানে কেবল ব্যালট নয়, ভোট মানে নিরাপত্তা, সুযোগ আর অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। প্রবাসী আয়ে ফেনীর অর্থনীতি এগিয়ে চললেও এখনো পুরোপুরি নারী বান্ধব হয়ে ওঠেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, ক্ষমতায়নের প্রশ্নে এবারের নির্বাচন ফেনীর নারীদের কাছে স্বপ্ন ও প্রত্যাশার মেলবন্ধন। ফেনী শহরের ক্ষুদ্র উদ্যোক্তা সীমা স্বামীর একার আয়ে সংসারের চাকা ঠিকঠাক চলছিল না। 2 কন্যার ভবিষ্যতের কথা ভেবে নিজ উদ্যোগে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুটা ডিম বিক্রি দিয়ে, এরপর পোশাক ও কসমেটিক্স, শীত এলে যোগ হয় পিঠাপুলির ব্যবসা। ভবিষ্যৎ সরকারের কাছে তার প্রত্যাশা নারী বান্ধব কর্মপরিবেশ ও সহজশব্দে ঋণ সুবিধার সুযোগ। সামনে যে সরকার আসবে যারা, তাদেরকে বলতেছে যে সব মেয়েরা যেন কাজবাজ করে খাইতে পারে, এরকম একটা সুযোগ যেন করে দেয় সবাই। পৌষের কনকনে শীতে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতেই কাজে নেমে পড়েন নারী পরিচ্ছন্নতা কর্মীরা। ভোটকে কেন্দ্র করে এই শ্রমজীবী নারীরাও চান সামাজিক মর্যাদা ও সার্বিক নিরাপত্তা। আমাদের নিরাপত্তা যে আমাদের দিকে তাকাবেন, সহায়তা করবেন আমাদের। অন্যদিকে নারী উদ্যোক্তা নুসরাত সুলতানা বলছেন, আগামীর নেতৃত্বকে হতে হবে নারী বান্ধব। সহজ সত্যের ঋণ, নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে। একইভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্ব দিচ্ছেন শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর। ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে আমরা চাইবো সরকার যাতে নারীদের জন্য ঋণ আরো সহজ শর্তে যাতে দিতে পারে। এডুকেশন সেক্টরটা আসলে আরো বেশি ডেভেলপ হওয়া উচিত। নারীদের অধিকার যাতে কোনো রকমের ক্ষুণ্ণ না হয়, এই ধরনের দলকে আমরা প্রত্যাশা করি। ফেনীতে মোট ভোটার 13,16,305 জন। এর মধ্যে নারী ভোটার 6,37,924 জন, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী। রাজনীতির মাঠের বাইরেও এই নারীদের ভাবনা ও প্রত্যাশা হয়ে উঠেছে নির্বাচনের গুরুত্বপূর্ণ নিয়ামক। সোলাইমান ডালিম, এখন ফেনী।
মৌলভীবাজারে রোদের দেখা মিললেও কমছে না ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। 250 শয্যা জেনারেল হাসপাতালগুলোতে আজকে ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছেন 151 জন। আউটডোরও রোগীর প্রচণ্ড চাপ রয়েছে। বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। রোগীর চাপ বেশি হলেও সেবা কেমন পাচ্ছেন তারা জানাবেন। জ্যোতিকা, গত কয়েকদিন থেকেই মৌলভীবাজার জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এখানে 8.5 ডিগ্রি থেকে শুরু করে 13.5 ডিগ্রি বা কখনো 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। আজকের তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঠান্ডা প্রচন্ড থাকার কারণে প্রতিটি হাসপাতালগুলোতেই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে 250 শয্যা জেনারেল হাসপাতালে আজকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 151 জন। তার মধ্যে শিশু স্ক্যান ওয়ার্ডে 16 জন, শিশু ওয়ার্ডে 37 জন, ডায়রিয়া ওয়ার্ডে 19 জন এবং মেডিসিন ওয়ার্ডে 79 জন চিকিৎসাধীন রয়েছেন। এবং আউটডোরে প্রায় 600 থেকে 700 রোগীর জটলা আমি দেখতে পেয়েছি। এবং আমি কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, এতে করে তারা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। কখনো কখনো সিটের স্থান সংকুলান না হওয়ার কারণে নিচে সিট বিছিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। তারা বলছেন যে তারা ঠিক মতোই চিকিৎসা দিচ্ছেন। আমি অনেক রোগীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যদিও রোগীর চাপ আছে তারপরেও কিন্তু ভালো চিকিৎসা পাচ্ছেন। এবং তারা বলছেন যে যখন বেশি রোগীর চাপ থাকে তখন কিছুটা হিমশিম খেতে হয়। এবং তিনি জানিয়েছেন যে আউটডোরে প্রতিদিন 7 থেকে 800 বা কখনো 1000 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি গত ডিসেম্বরের টোটাল জেলার পরিসংখ্যানটা বলি, সেক্ষেত্রে টোটাল জেলায় বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 48,617 জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 4,193 জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন 15,496 জন। অর্থাৎ বলা যায় প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং সেটা জানুয়ারি মাসে শুরু হওয়ার পর থেকে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকলে রোগীর চাপ বৃদ্ধি পাবে এবং রোগীরা যেখানে যেখানে ভর্তি হচ্ছেন প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন আর জেলা সদর হাসপাতালগুলোতে বলেন ভালো চিকিৎসাই পাচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে শীত নিয়ে এবং শীতজনিত রোগ নিয়ে সবশেষ। জ্যোতিকা, মৌলভীবাজারে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্যশস্য সহ বিভিন্ন পণ্যবাহী মাদার ভেসেল থেকে খালাস প্রায় বন্ধের উপক্রম। 3 দিনে কোনো লাইটারেজ জাহাজ না দেয়ায় পণ্য বোঝায় 1/2 শতাধিক জাহাজ অলস বসে আছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে ঘন কুয়াশায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নাব্যতা কম থাকায় চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়তে পারে না বিভিন্ন খাদ্যশস্য ও সার সহ শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ। 60 থেকে 70% খোলা পণ্যবাহী বড় জাহাজ বহির্নোঙরে অবস্থান করে ছোট জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে। 50,000 টনের একটি জাহাজ থেকে পণ্য খালাসে দৈনিক গড়ে 3 থেকে 4টি লাইটার জাহাজ ব্যবহার হয়। সেই হিসেবে 70টি মাদার ভেসেল থেকে পণ্য খালাসে প্রয়োজন হয় 150 থেকে 200 লাইটারের জাহাজ। বিভিন্ন শিল্প গ্রুপ তাদের নিজস্ব লাইটারের জাহাজ দিয়ে পণ্য খালাস করলেও বাকি আমদানিকারকরা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে জাহাজ বুকিং নেন। দৈনিক 80টি লাইটারের জাহাজও বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে সংকট থাকায় 3 দিন ধরে সেল থেকে কোনো জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি, যে কারণে প্রায় 1/2 শতাধিক জাহাজের পণ্য খালাস বন্ধ আছে। আগে যেখানে একটা জাহাজ 8 থেকে 10 দিনে খালাস হতো, সেখানে এখন একটা জাহাজ প্রায় 20 থেকে 25-30 দিন পর্যন্ত লাগছে। সেই হিসেবে প্রতিদিন জাহাজ যেভাবে ড্যামেজ খাচ্ছে, এই ড্যামেজের হার হিসাব করলে প্রায় ডেইলি $20,000 করে যদি হিসাব করেন তাহলে ডেইলি 80টা জাহাজে $16 লক্ষ ড্যামেজ খাচ্ছে। প্রতি মাসে কিন্তু আমাদের 8টা-10টা জাহাজ থাকে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই মুহূর্তে পোর্টে আছে 4টা। গত 4 দিন থেকে কোনো কাজই হচ্ছে না। বিডব্লিউটিসিসির দাবি ঘন কুয়াশায় জাহাজ আসতে বিলম্ব ও বিএডিসির সার নিয়ে 140টি লাইটারের জাহাজ বিভিন্ন ঘাটে আটকে থাকায় এই সংকট। আগে যেটা 18 ঘন্টায় ঢাকা যাওয়া হতো এখন সেটা 3 দিন লাগতেছে। কুয়াশার জন্য বিভিন্ন জায়গায় জাহাজগুলি কুয়াশার জন্য চালাতে পারতেছে না। মংলা পোর্টেও এখন
অনেকগুলি জাহাজ চিটাগাং পোর্টের জাহাজ মংলা পোর্টে চলে গেছে, যেহেতু মংলা পোর্ট এখন ওখানে যথেষ্ট মাদার শিল্প আছে। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগে সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভিযান চালালেও আমদানিকারকদের দাবি বর্তমানে সময়ক্ষেপণের প্রবণতা নেই। এক্ষেত্রে জাহাজ বরাদ্দের সিরিয়াল প্রথা তুলে দিয়ে সবার জন্য উন্মুক্ত করার আহ্বান বার্থ অপারেটরদের। আমদানিকারকরা যদি জাহাজ ডিলে করে আমদানিকারকদের আলটিমেটলি ড্যামারেজ দিতে হয়, তো সুতরাং এখানে ওরা ইচ্ছে কিন্তু ডিলে করার কোনো কারণ নেই, সঙ্গত কারণে বিভিন্ন কারণে মিলে ডিলে হয়ে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরির আমদানিকারকদের যে জাহাজ আছে, অনেক জাহাজ আমদানিকারকদের ফ্যাক্টরিদের ব্যক্তিদের বসে আছে, তাদেরকে যদি ইউজ করা যায় তাহলে আমার মনে দ্রুত কিছু পূরণ। যেহেতু এখানে ওয়াটার ট্রান্সপোর্ট সেল আছে, ওরা কিন্তু বাইরে জাহাজ লাগাতে দেয় না, বিভিন্ন রকম ডিস্টার্ব করতেছে। বর্তমানে খাদ্য শস্য সহ বিভিন্ন পণ্য নিয়ে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অবস্থান করছে প্রায় 90টি মাদার ভেসেল। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। দেশের বাইরের খবর, ইরানে চলমান বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে দেশটির সরকার। জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রেডলাইন ঘোষণা করেছে বিপ্লবী গার্ড বাহিনী। হাসপাতালগুলোতে হু হু করে বাড়ছে গুলিবিদ্ধ আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা। এদিকে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। স্থানীয় বাজার থেকে যে জনরোষের সূত্রপাত 2 সপ্তাহ আগে, আজ তা জনসমুদ্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান। এরই মধ্যে দেশের প্রায় 180টি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর সহ চলছে সংঘবদ্ধ লুটপাট। বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিক্ষোভের সীমারেখা টেনে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সীমা অতিক্রম করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইরানের সেনাবাহিনীও বলছে জননিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে চলমান বিক্ষোভ ও সংঘর্ষে বেড়েই চলছে আহত ও নিহতের সংখ্যা, যাদের চিকিৎসা দিতে গিয়ে বেসামাল অবস্থা হাসপাতালে। তেহরানের 3টি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ ও আহত রোগী উপচে পড়ছে হাসপাতালগুলোতে। ন্যূনতম স্বাস্থ্যসেবাও মিলছে না। আবার গুরুতর আহতদের অনেকেই মারা যাচ্ছেন চিকিৎসাধীন অবস্থায়। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের জনগণ স্বাধীনতা চায়, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মিয়ানমারের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে ভোটারদের জন্য খুলে দেওয়া হয় ভোট কেন্দ্র। ভোটারের চাপ ও পরিস্থিতি বিবেচনায় ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে জড়ো হতে শুরু করেছেন ভোটাররা। দ্বিতীয় ধাপে 12টি প্রদেশের 100 টাউনশিপে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জাতিগত সংঘাতের জেরে সব এলাকায় গেল কয়েক মাস ধরে নিরাপত্তা জোরদার করেছে জান্তা। এর আগে গেল 28 ডিসেম্বর 102 টাউনশিপে ভোট হয়েছে, যেখানে প্রায় 90% আসনই চলে গেছে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি USDPর দখলে। তৃতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী 25 জানুয়ারি। এবার খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের ভেন্যু স্থানান্তরের ICCর কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বিসিবি। তবে নিজেদের দিক থেকে বাংলাদেশ আগের অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে তামিম ইস্যুতেও নিজের মতামত জানিয়েছেন বিসিবি প্রধান। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। পেসার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পরই শক্ত অবস্থানে বিসিবি। যে দেশ একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না, সে দেশে পুরো বাংলাদেশ দল কতটা নিরাপদ, সে প্রশ্ন তুলে ICCর কাছে আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন করে বিসিবি। ICCর কাছে প্রথম দফায় চিঠি পাঠানোর পর বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিল টুর্নামেন্ট সংশ্লিষ্টরা। সেটি না মেনে দ্বিতীয় দফায়ও ICCর কাছে চিঠি পাঠায় বিসিবি। সিলেটে স্কুল ক্রিকেট উদ্বোধনের অনুষ্ঠানে বিসিবি প্রধান জানান, ICC এখনো চিঠির উত্তর দেয়নি। আশা করা হচ্ছে শিগগিরই জবাব পাবে বিসিবি। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি ICC আমাদেরকে কি জানায়। আজকে কালকে তো দুবাই বন্ধ,
তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হতো। এছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে নিজেদের সবশেষ অবস্থানও পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখন সেখানেই আছি। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রসঙ্গে তামিম ইকবালের করা মন্তব্যের বিপরীতে তাকে ভারতের দালাল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন এক বিসিবি পরিচালক। এ প্রসঙ্গে কথা বলেন বুলবুল। একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল। মাঠের ভেতরের চেয়ে বাইরের নানা ঘটনা নিয়ে বেশি ব্যস্ত দেশের ক্রিকেট। শেষ পর্যন্ত সরকারের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। আসাদুজ্জামান লিটন, এখন। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।